মধ্যরাত খট করে একটা শব্দ হলো, আর সাথে সাথে দরজা খুলে একটা মেয়ে বাইরে বেরিয়ে এলো। ঢুলু ঢুলু পায়ে সামনের দিকে হেঁটে চলেছে মেয়েটা, তার চোখ দুটো বন্ধ করে রাখা। মেয়েটার হেলে দুলে হেঁটে চলা এবং চোখ বন্ধ থাকাতে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সে ঘুমের ঘোরে হেঁটে চলেছে। মেয়েটার কি তবে ঘুমের ভেতরে হাঁটার অভ্যেস আছে? কিন্তু সে যাচ্ছে কোথায়? ঢুলু ঢুলু পায়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছে মেয়েটা। জায়গাটা বেশ নির্জন। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে মেয়েটার ঘুম ভেঙে গেল। নিজেকে এমন একটা জায়গায় দেখে বেশ অবাক হলো সে। বুঝতে পারছে না সে এখানে কিভাবে এলো। আকাশে পূর্ণিমার বিশাল বড় চাঁদ থাকাতে চারপাশ বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। মেয়েটা ঘুরে ঘুরে চারপাশ দেখে বোঝার চেষ্টা করলো সে আসলে কোথায় আছে, কোন জায়গায় আছে। মেয়েটা একটা রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। রাস্তার দুই পাশে গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নিজেকে এমন একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বেশ ভয়ও পাচ্ছে মেয়েটা। হঠাৎ সামনের দিকে তাকিয়ে মেয়েটার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ভয়ে রীতিমতো কাঁপছে সে। কিন্তু কি দেখে এত ভয় পাচ্ছে সে? মেয়েটার বেশ খানিকটা দূরে একটা বিশাল তেঁতুল গাছ তার বিশাল ডালপালা ছড়িয়ে ঠায় দাঁড়িয়ে আছে। মেয়েটা তেঁতুল গাছটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই তেঁতুল গাছটা এখানে কিভাবে এলো? বলতে বলতে মেয়েটা ডুকরে কেঁদে উঠল। এই বিশাল তেঁতুল গাছটা যে কিছুক্ষণ আগেও এখানে ছিল না সেটা মেয়েটা জানে, এবং এই তেঁতুল গাছটাকে মেয়েটা খুব ভালোভাবে চেনে। মেয়েটা ভয়ে থর থর করে কাঁপছে আর দর দর করে ঘামছে। মেয়েটা এবার এখান থেকে দৌড়ে পালানোর সিদ্ধান্ত নিল। সে ঘুরে যেই দৌড়াতে যাবে, কিন্তু এ কি, সে তো জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না। মনে হচ্ছে তার পা দুটো কেউ শক্ত করে চেপে ধরে রেখেছে। নিজের জায়গা থেকে নড়তে পারছে না দেখে মেয়েটা এবার আরও ভয় পেতে লাগলো। সে কি করবে, এখান থেকে কিভাবে পালাবে, তার কিছুই সে বুঝতে পারছে না। এই রাতের বেলা নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। তেঁতুল গাছ থেকে লিকলিকে এক জোড়া লম্বা হাত মেয়েটার দিকে আসতে দেখে ভয়ে জমে গেল মেয়েটা। লম্বা হাত দুটো এসেই মেয়েটার পা দুটো খপ করে চেপে ধরল, আর সাথে সাথে একটা হ্যাচকা টান দিয়ে মেয়েটাকে তেঁতুল গাছটার গোড়ার কাছে নিয়ে এলো। গাছের উপরে তাকাতেই ভয় চিৎকার করে উঠল মেয়েটা। সে দেখল চিকন একটা ডালে গলায় ওড়না দিয়ে একটা মেয়ে ঝুলে আছে। তার মাথাটা একপাশে কাঁধ হয়ে আছে, জিহ্বাটা বেশ খানিকটা ঝুলে আছে, আর সেই জিহ্বা থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত পড়ছে। মেয়েটার চোখ দুটো ঘোলা, মুখে ক্রুড়ো হাসি, আর সে নিজের মেয়েটার দিকে তাকিয়ে আছে। তারপর আচমকা গাছের ডালে ঝুলতে থাকা মেয়েটা উধাও হয়ে গেল। এদিকে নিচের মেয়েটা থর থর করে কেঁপে চলেছে। হয়তো কিছু একটা ঘটবে সেটা ভেবে প্রচণ্ড ভয় পাচ্ছে, কিন্তু জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না। যদি পারত মেয়েটা হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করত। উপরে তেঁতুল গাছের ডাল থেকে একটা লাল ওড়না ক্রমশ নিচের দিকে নেমে আসছে। ওড়নাটার একটা মাথা উপরে গাছের ডালে বাঁধা, আর একটা মাথা নিচে নামছে। মেয়েটা বুঝতে পারছে এবার ঠিক ওর সাথে কি হতে চলেছে। কান্না জড়িত কাঁপা কাঁপা কণ্ঠে অদৃশ্য কাউকে উদ্দেশ্য করে মেয়েটা বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে ইরা, আমাকে তুই ক্ষমা করে দে। আমাকে মারিস না, বাঁচতে দে আমাকে। আমি জানি আমি তোর সাথে অন্যায় করেছি, কিন্তু তখন বুঝতে পারিনি। আমাকে প্লিজ মাফ করে দে, আর এখান থেকে যেতে দে আমাকে। কথাগুলো বলতে বলতে কান্নার জোর বেড়ে গেল মেয়েটার। ইরা নাম করে কাকে সে উপরের কথাগুলো বলল সেটা না জানলেও গাছের ডালে যে মেয়েটার লাশ ঝুলছিল সেই যে ইরা, সেটা কিছুটা হলেও ধারণা করা যায়। কিন্তু কেনই মেয়েটাকে মারতে চায় সেটা একটা রহস্য। ইরা নামে মেয়েটাকে যে নিজের, এই মেয়েটা খুব ভালোভাবে চেনে সেটা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু ইরা নামের মেয়েটা এই মেয়েটার কথার কোনো জবাব দিল না। অপরদিকে ওড়না ক্রমশ নিচে নামতে নামতে মেয়েটার গলার কাছে চলে এসেছে। তারপর আচমকা মেয়েটার গলা পেঁচিয়ে উপরের দিকে নিয়ে যেতে লাগলো লাল ওড়নাটা। গলায় ফাঁস লাগাতে প্রচণ্ড ছটফট করতে লাগলো মেয়েটা। ছটফট আর গোঙাতে গোঙাতে ক্রমশ উপরের দিকে উঠে যেতে লাগলো। ওয়াশরুম থেকে গোসল করে এসে সারা দেখে জিসান এখনো ঘুমিয়ে আছে। কেউ যে এত ঘুমোতে পারে সেটা জিসানকে না দেখলে সারা কখনো জানতও না। গুটি গুটি পায়ে জিসানের বেডের কাছে এসে ভেজা চুল থেকে পানি ছিটিয়ে দিতে লাগলো ওর মুখে।
মুখে পানি পড়তেই ঘুম ভেঙে গেল জিসানের। তাকিয়ে দেখে সারা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এটা কি করলে? কত আরামে ঘুমাচ্ছিলাম আর তুমি ঘুমটাই ভেঙে দিলে। তো কি করব নবাব, আমরা এই রিসোর্টে ঘুরতে আসছি আর তুমি এসেই পড়ে পড়ে ঘুমাচ্ছ। বলি যদি ঘুমাবা তাহলে এখানে কেন নিয়ে আসছো আমাকে? বাড়িতে থেকেই রাত দিন 24 ঘন্টা ঘুমাইতা। আসলে জার্নি করে আসছি তো, তাই ক্লান্ত, এজন্য ঘুমটা একটু বেশিই আসছে। জিসানের কথায় সারা একগাল হেসে উত্তর দিল, আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না যে আমাকে ভুজং ভাজং বুঝাবা আর আমি সেটা মেনে নিব। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। আর কি বললে, জার্নি করে এসেছো? জার্নি কি তুমি একা করেছো? আমি করি নাই। আর সব থেকে বড় কথা, আমরা এখানে আসছি কালকে, সো জার্নির কথা আর একবারও বলবা না। বললে কিন্তু খবর আছে। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে হবে। আমি এখনই যাচ্ছি আমার মিষ্টি বউ। বিছানা থেকে কিছুতেই এখন উঠতে ইচ্ছে করছে না জিসানের, কিন্তু তবু উঠতে হচ্ছে। আর ঘন্টা 2 ঘুমোতে পারলে বেশ শান্তি পেত সে। তবে সেটা অন্তত এখানে আর সম্ভব নয়। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বিড়বিড় করে বলতে লাগলো, কেন যে প্রেম করে বিয়ে করেছিলাম। জীবনে শান্তিতে থাকতে গেলে অন্তত প্রেম করে বিয়ে করতে নেই। প্রেম করে বিয়ে করেছো বা মরেছো, জীবনটা হয়ে যাবে জেলখানা, আর তুমি হয়ে যাবে তার কয়েদি, এবং সেই জেলখানার জেলার হবে তোমার প্রেয়সী বউ। জিসানের বিড়বিড় করতে করতে চলে যাওয়া দেখে সারা ঠিকই বুঝে গেছে সে তাকে নিয়ে কিছু বলতে বলতে যাচ্ছে। জিসানকে ঘুমোতে দেয়নি এজন্য। জিসানের যাওয়ার পানে চেয়ে থেকে মুচকি একটা হাসি দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। জিসানের সাথে সারার লাভ ম্যারেজ। একই গ্রামেই থাকতো ওরা, আর সেখান থেকে প্রেম, এরপর বিয়ে। ওদের বিয়ে হয়েছে আজ 3 বছর। সারা কখনো ভাবেনি ওদের প্রেমটা বিয়েতে রূপ নেবে আর জিসানকে আপন করে পাবে। একই গ্রামে হওয়াতে তাদের দুইজনের পরিবারই রাজি ছিল না। তারপরেও বিয়েটা হয়েছে ওদের শুধুমাত্র জিসানের কারণে। জিসানকে পাওয়াটা সারার কাছে এখনো স্বপ্ন স্বপ্ন মনে হয়। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে কিনা এই জন্যে। এই অসময়ে রিসোর্টে ঘুরতে আসার পেছনে একটা কারণ আছে, আর তা হলো জিসানের প্রমোশন। জিসানের প্রমোশন হওয়াতে দুজনে প্ল্যান করে রাঙামাটির এই রিসোর্টে ঘুরতে আসছে। নিজেকে দেখা বাদ দিয়ে এবার সাজতে শুরু করলো সারা। বেশ অনেকটা সময় পর ওয়াশরুম থেকে বের হলো জিসান। রুমে পা দিতেই থমকে দাঁড়ালো সে। অপলক চোখে তার সামনে দাঁড়ানো মানুষটাকে দেখতে লাগলো। জিসানের দিকে তাকিয়ে সারা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? দেখছি কি? তোমাকে। আমাকে দেখার কি আছে? আগে কখনো দেখোনি? দেখেছি, তবে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে তোমাকে। আবারও নতুন করে প্রেমে পড়ে গেলাম। ইস, কি যে বলো না তুমি। আচ্ছা শোনো না, বলো। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। প্রথমে নাস্তা করব, তারপর তোমার সাথে ঘুরবো। কোথায় কোথায় ঘুরবে? নদীতে নৌকায় করে ঘুরবো। আর হ্যাঁ, নৌকাটা অবশ্যই তুমি চালাবে। আমার অনেক দিনের ইচ্ছে তোমার সাথে নৌকায় ঘোরা। নৌকায় শুধু তুমি আর আমি থাকবো। তোমার এই ইচ্ছাটার কথা তো আগে কখনো বলনি। বলিনি, আজ তো বললাম। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি বারান্দায় আছি। রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো সারা। রাঙামাটির এই রিসোর্টটা খুবই সুন্দর। পুরো রিসোর্টটা বাঁশের তৈরি আর নিচে বিশাল নদী। নদীর তীরে বাঁশ দিয়ে এই রিসোর্ট তৈরি করা। নিচের নদীটাকে কেন যে নদী বলে সারা সেটা বুঝে উঠতে পারে না। তার কারণ এটা মোটেও নদীর মতো না। সারার কাছে এটাকে স্প্রে বিশাল বড় একটা বাউড়ের মতো মনে হয়। সে জাগে জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। বারান্দায় দাঁড়ালে চারপাশের সৌন্দর্যে মনটাই ভরে যায়। বারান্দা থেকে নদীটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। ঝিরিঝিরি শীতল হাওয়ায় সারার চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। কিছুতেই নিজের চুলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। জিসান এসে সারাকে পেছন থেকে জড়িয়ে ধরাতে হঠাৎ চমকে উঠল সারা। তাড়াতাড়ি করে জিসানের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কপাট রাগ দেখিয়ে সারা বলল, আচমকে এভাবে কেউ জড়িয়ে ধরে? ভয় পেয়ে গেছি না? ভয়? কিসের ভয়? এখানে আমি ছাড়া আর কে আছে যে এভাবে তোমাকে ধরবে?
তারপরেও এভাবে কেউ ধরে নাকি? কি ভেবেছিলে ভূত? তোমার মাথা। রাগ দেখিয়ে চলে গেল সারা। জিসান জানে সারা কোথায় গিয়েছে, তাই নিজেও তাড়াতাড়ি সেখানে চলে গেল জিসান। এরপর দুজনে নাস্তা করে রিসোর্ট থেকে বেরিয়ে গেল। একটা নৌকা ভাড়া নিয়েছে জিসান। অতঃপর সারাকে নৌকায় উঠিয়ে নিজে নৌকা চালাতে লাগলো। নৌকা চালাতে চালাতে মাঝ নদীতে চলে এসেছে তারা। জিসানকে উদ্দেশ্য করে সারা বলল, জানো, আমার না মনে হচ্ছে আমরা হানিমুনে আসছি। সারার কথা শুনে বেশ শব্দ করে হেসে উঠল জিসান। হাসছো কেন? হাসবো না তো কি করব? বিয়ে হয়েছে আমাদের 3 বছর, আর আজকে বলছো আমরা হানিমুনে আসছি? হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? আমার কাছে এমনটা মনে হলে আমি কি সেটা বলবো না? কিন্তু কেন এমনটা মনে হচ্ছে তোমার? জানি না কেন, তবে মনে হচ্ছে হতে পারে জায়গাটা অনেক সুন্দর, বা তুমি প্রমোশন পেয়েছো এই কারণে। প্রমোশনের সাথে হানিমুনের সম্পর্ক কি? জানি না, এত প্রশ্ন কেন করো তুমি? আমার কাছে মনে হলো তাই বললাম। এখন এই টপিকটা বাদ দাও, তোমার প্রশ্নে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করছি না। জিসানের কথার কোনো উত্তর দিল না সারা। সে নৌকায় বসে নিজের মতো হাত বাড়িয়ে পানি নিয়ে খেলতে লাগলো। মাঝে মধ্যে জিসানের দিকে পানি ছিটিয়ে দিয়ে হেসে উঠছে, আর জিসান মুগ্ধ নয়নে সেই হাসি দেখছে। হঠাৎ সারা চিৎকার করে উঠল, পানির নিচে আমার হাতটা কেউ শক্ত করে চেপে ধরেছে জিসান। আমি কিছুতেই হাতটা ছাড়াতে পারছি না। বলতে বলতে ঢুকরে কেঁদে উঠল সারা। একটা কঙ্কাল হাত এসে সারার হাতটা চেপে ধরেছে। সে যতই ছাড়ানোর চেষ্টা করছে, হাতটা ততই শক্ত করে পানির নিচের দিকে টান দিচ্ছে। জিসান বৈঠা নৌকার মধ্যে ফেলে দিয়ে সারার কাছে ছুটে এলো, আর সাথে সাথে সারার হাতটা আলগা হয়ে গেল। হাত আলগা হতেই হাতটা টান দিয়ে উঠিয়ে নিল সারা। এরপর দেখলো হাতে অনেকগুলো আঁচড়ের দাগ, আর সেখান থেকে রক্ত পড়ছে। সারার হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে তাকে বিছানায় শুয়ে দেওয়া হয়েছে। জিসানের দিকে তাকিয়ে সারা বলল, তুমি কি এখনো আমার কথা বিশ্বাস করছো না? কি কথা? যেটা আমি বললাম। সারা, তোমার কোনো ভুল হচ্ছে। তুমি যা ভাবছো সেটা না হতে পারে। পানির নিচে কোনো কাঁটাওয়ালা গাছে তোমার হাতটা আটকে গেছিল, আর হাতে যে আঁচড়ের দাগ সেটা সেই গাছেরই কাঁটায় এমনটা হয়েছে। জিসানের কথায় প্রচণ্ড রেগে গেল সারা। চিৎকার করে বলল, তুমি বুঝতে চাইছো না মাছ নদীতে পানির নিচে কাঁটাওয়ালা গাছ কিভাবে আসবে? আর সব থেকে বড় কথা, এটা নদী, কোনো পুকুর টুকুর না যে পানির নিচে কোনো গাছপালা থাকবে। তুমি বিশ্বাস করো জিসান, ওটা একটা হাত ছিল, হিম শীতল ঠান্ডা একটা হাত, যেন দীর্ঘদিন ওটা কোনো ফ্রিজের ভেতর রাখা ছিল। আমার হাতটা পানির নিচ থেকে সেই হাতটাই ধরে রেখেছিল। আর এই আঁচড়ের দাগ, এটা ওই হাতটার নখের আঁচড়ের দাগ। কিন্তু সারা, পানির নিচে হাত কোথা থেকে আসবে? এটা তো কোনো হন্টেড প্লেস না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো জিসান, এখানে আমার খুব ভয় করছে। কি বলছো সারা? আমাদের তো এখনো আরো 5 দিন থাকার কথা। হ্যাঁ থাকার কথা ছিল, কিন্তু আমরা থাকবো না। আমার মনে হচ্ছে এখানে বড়সড় কোনো ঘাপলা আছে। আমি এখানে থাকতে চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি জিসান, তোমার সাথে অনেক বছর কাটাতে চাই। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। জিসান কি করবে বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে সারা খুব ভয়ে আছে। আর সে একবার যখন বলেছে এখানে থাকবে না, তখন হাজার চেষ্টা করেও তাকে রাখা যাবে না। তাই চলে যাওয়াটাই শ্রেয় মনে করলো জিসান। ঠিক আছে, তুমি যখন থাকতে চাইছো না, তখন আমরা এখানে আর থাকবো না। কালকে সকালেই চলে যাব। কালকে কেন? আজকেই নয় কেন জিসান? আজকে তো যাওয়া যাবে না সারা, কাল সকালের ট্রেনে আমরা চলে যাব। অনলাইনে আজকের টিকিটটা কাটো, তাহলে তো আমরা রাতের ট্রেনেই চলে যেতে পারি। রাতে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া একটা রাতেরই তো ব্যাপার। আমি টিকিট কেটে রাখবো, কালকে ভোরেই রওনা দেব আমরা। সত্যি তো? কালকে আমাকে নিয়ে যাবে? হুম, সত্যি। এখন তুমি একটু বিশ্রাম করো। তুমি কোথায় যাবে? আমি বারান্দায় আছি। আচ্ছা ঠিক আছে।
সারার কপালে একটা চুমু দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো জিসান। ভালো লাগছে না কিছু। এখানে আসার উদ্দেশ্য ছিল সারার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো, কিন্তু এখন সেটা হিতে বিপরীত হয়ে গেল। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তার ভেতর থেকে একটা সিগারেট বের করে দুই ঠোঁটের মাঝখানে রাখলো। অতঃপর ম্যাচের আগুন দিয়ে সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করলো। লম্বা করে কয়েকটা টান দিয়ে মাথা হালকা হলো না জিসানের। কেমন যেন ভারী হয়ে আছে মাথাটা। সারার কথাগুলো বড্ড বেশি ভাবাচ্ছে তাকে। কিছুতেই যেন হিসেব মেলাতে পারছে না। আচ্ছা, সারার হাত কি আসলেই কোনো হাত এসে চেপে ধরেছিল? কিন্তু সেটা কিভাবে সম্ভব? নাকি কোনো গাছপালাতে আটকে গেছিল? কিন্তু সারার কথাটাও ফেলে দেওয়ার মতো নয়। মাঝ নদীর পানির নিচে কোনো গাছ থাকার কথা নয়। তবে কি সে তা কিভাবে হয়? কিছু একটা ভেবে জিসানের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। ঝিরিঝিরি ঠান্ডা হাওয়ার মাঝেও দরদর করে ঘামছে জিসান। না, এখানে আর থাকা যাবে না। কালকেই এখান থেকে চলে যেতে হবে। এখানে থাকাটা রিস্কি আমাদের জন্যে। কথাগুলো বিড়বিড় করে বলে সিগারেটের শেষ টান দিল জিসান। তারপর সিগারেটের ফিল্টারটা দুই আঙ্গুল দিয়ে দূরে ছুঁড়ে দিল। বারান্দা থেকে রুমে এসে দেখে সারা একইভাবে শুয়ে আছে, কিন্তু এখনও ঘুমায়নি। হয়তো প্রচণ্ড ভয়ের কারণে তার চোখে ঘুম নেই। কাছে এসে জিসান জিজ্ঞেস করলো, ঘুমাওনি? না, ঘুম আসছে না। ও সারার কিছু না বলে চুপ করে থাকলো। আচ্ছা, তুমি তাহলে এখানে শুয়ে থাকো, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। বাহিরে মানে কোথায়? দূরে কোথাও না, একটু নিচে যাব। নিচে কি? নিচে কিছু না, এমনি বাইরে গেলে যদি একটু ভালো লাগে। তাছাড়া এভাবে রুমে বসে থাকতে বোর লাগছে। এখানে এসে যে এভাবে বসে থাকতে হবে সেটা তো আগে ভাবিনি। বুঝতে পারছি তোমার সমস্যাটা। আচ্ছা চলো, আমিও তোমার সাথে নিচে যাব। তোমার তো শরীর খারাপ, তার থেকে এখানে শুয়ে বিশ্রাম নাও। না, আমার একা থাকতে ভয় লাগছে। আচ্ছা চলো তাহলে। সারাকে সাথে নিয়ে রিসোর্টের বাইরে এলো জিসান। চারপাশে গাছপালা, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। জায়গাটা সুন্দর না? জিসানের কথায় সারা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, আমার কাছে কোনো কিছুই এখন আর সুন্দর লাগছে না। এখান থেকে যেতে পারলেই বাঁচি। তুমি সেই একটা বিষয় নিয়ে পড়ে আছো, কেন এত ভয় পাচ্ছ সারা? আমি কেন এত ভয় পাচ্ছি সেটা তোমার অজানা নয় জিসান। আমি প্রাণপণে চাই আমার মনের ধারণাটা যেন মিথ্যা প্রমাণিত হোক। প্রতিনিয়ত এই আতঙ্ক নিয়ে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে আমার কাছে। সব ভুলে যখন একটু ভালো ছিলাম, তখন আবার এই ঘটনা ঘটলো আমার সাথে। ভয় না পেয়ে আমি কি করব জিসান? জিসানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল সারা। নিজের স্ত্রীকে আলতো করে বুকের সাথে চেপে ধরে সান্ত্বনা দিতে দিতে জিসান বলতে লাগলো, ভয় পেও না সারা, ভয়ের কিছু নেই। আমাদের সাথে কিছু হবে না। তাছাড়া কাল সকালেই এখান থেকে চলে যাচ্ছি আমরা। তবে আমার কেন জানি মনে হচ্ছে লতা জাতীয় কিছু তোমার হাতে জড়িয়ে গেছিল। ওটা হাত হোক বা অন্য কিছু, আমরা এখানে থাকছি না, এটাই আমার শেষ কথা। আমাদের প্ল্যান ছিল এই রিসর্টে আমরা 7 দিন থাকব, তাই পুরো পেমেন্ট পরিশোধ করেছিলাম আগেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের থাকা হলো 2 দিন। বাকি 5 দিনের পেমেন্ট ওরা ব্যাক দিবে না। তুমি টাকার কথা ভাবছো? ভয়ে যে আমি মরে যাচ্ছি সে কথা কি একবারও ভাবছো না? আহা, রেগে যাচ্ছ কেন বউ? তোমার কথা ভাবছি বলেই তো 2 দিন থেকে চলে যাচ্ছি। হইছে, আর ঢং করতে হবে না। সারার কথার জবাবে জিসান কিছু বলল না। জিসান নিজেও এখানে আর থাকতে চায় না। ও নিজেও যে একটা দুশ্চিন্তার মধ্যে আছে সেটা সারাকে কোনোভাবেই বুঝতে দিতে যাচ্ছে না। হঠাৎ একটা পরিচিত মুখ ওদের দিকে আসতে দেখল জিসান। কাছে আসতেই চিনতে পারলো লোকটা জিসানের কলিগ সুমন। সুমন ওদের কাছে এসে জিজ্ঞেস করলো, আরে জিসান ভাই, আপনি এখানে কবে এসছেন? ভাবিও আছে দেখছি। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জিসান ভাই এখানে কবে আসছেন? অফিস থেকে ছুটি নেওয়ার একদিন পরেই এখানে বেড়াতে আসছি। কিন্তু আপনি এখানে ভাবিকে সাথে নিয়ে আসছেন নাকি এখানে?
আরে না ভাই, আমি একা আসছি। তবে এই রিসোর্টে বেড়াতে আসিনি। এই তো পাশে আমার এক আত্মীয়র বাসা। আমি সেখানে আসছি একটা কাজে। ভাবলাম এই দিক থেকে একটু ঘুরে যাই, তাই আসা আর কি।